বাসর রাত থেকেই আমি আমার হাসব্যান্ডকে প্রচণ্ড রকম ঘৃণা করতাম। এতটাই ঘৃণা করতাম যে তার মুখটাও আমি দেখতে চাইতাম না। বিয়ের আগে তাকে যখন বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, যার সাথে আমার ফিজিক্যালি রিলেশনও হয়ে গেছে, তবুও সে আমার কথা শোনেনি। এটাও বলেছিলাম যদি আমাকে বিয়ে করেন তাহলে বিয়ের পরে সময় সুযোগ বুঝে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। তবুও আমি এই মানুষটার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি। এত কিছু বানিয়ে বানিয়ে বলার পরেও সে আমাকে বিয়ে করেছে। বাসর রাতে যখন আমি সেজে বিছানায় বসেছিলাম তখন আমার খুব কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। মানুষ এতটা খারাপ কি করে হয়? একটা মেয়ের বয়ফ্রেন্ড আছে জানার পরেও তাকে বিয়ে করার কোনো মানে হয় না। এই লোকটার মাথায় নিশ্চয় বড় কোনো সমস্যা আছে, না হলে এমন বেহুদা কাজ কখনোই করত না। ওই তো বজ্জাত লোকটা দরজা লাগিয়ে আমার কাছে আসছে। আপনি সবকিছু জানার পরেও আমাকে বিয়ে করলেন? নিজের এর পরকীয়া দেখার খুব ইচ্ছে মনে হয় আপনার। সমস্যা নাই, আমি আপনার ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ করব। খুব বেশি দিন ওয়েট করাবো না। আমার কথাটা একবার শুনবেন তো? কি শুনব? আপনি একটা খারাপ মানুষ। আমার জীবনটা শেষ করে দিয়েছেন। জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন বলে, ভালো চাকরি করেন বলে অন্য কারো গার্লফ্রেন্ডকে জোর করে বিয়ে করতে হবে? আপনার গার্লফ্রেন্ডকে মনে হয় কেউ বিয়ে করে নিয়ে গেছিল, সেটা আপনি আমার ওপর শোধ নিলেন। আমি তো চেয়েছিলাম বিয়েটা না হোক। চুপ করুন। কি সুন্দর মিথ্যা বলেন। যত যাই বলেন আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনাদের মতো ছেলেদের খুব ভালো করেই চেনা আছে। ভাবছেন কি বিয়ে করে নিয়ে এসেছেন বলে বাসর করবেন আমার সাথে? এত সোজা না। বাসর করলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই করব। আপনি আমার কাছে আসলেই আমি চিৎকার করব। আচ্ছা, আপনার কাছে আমি যাব না। এতটা নরপিশাচ নই আমি যে একটা মেয়েকে প্রথম রাতে পেয়েই তার ওপর ঝাঁপিয়ে পড়ব। এই বিয়েটা না করলে আপনার বাবা মারা যেতেন। উনি তো হার্টের রোগী, সেটা আপনি জানেন। আমি আপনার বাবাকে আপনার আর আপনার বয়ফ্রেন্ডের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগটা হয়নি। বললে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেত। চুপ করেন আপনি। আপনার আর মায়া কান্না কাঁদতে হবে না। আপনি আমার কাছে যতই ভালো সাজার চেষ্টা করেন না কেন তাতে কোনো কাজ হবে না। আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিনও মেনে নিব না, নিজের কাছেও আসতে দিব না। আচ্ছা, সমস্যা নাই। আপনার যেভাবে ইচ্ছে এখানে থাকবেন, কেউ কিছু বলবে না। আমিও আপনার কাছে আসব না। এবার খুশি তো? কিসের খুশি হব? খুশি হওয়ার মতো কোনো কাজ করেননি আপনি। একটা কথা বলি, কিছু মনে করবে না। না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনার সব কথাই আমার কাছে বিষের মতো লাগে। আপনার মুখটাও দেখতে ইচ্ছে করে না আমার। আচ্ছা, সমস্যা নাই, দেখবেন না। তবে আপনার বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার আগে একটু মনোযোগ দিয়ে ভাববেন। সে কি আপনাকে সত্যি সত্যি সবসময়ের জন্য নিয়ে যাবে, নাকি কিছুদিন একসাথে থেকে ভোগ করা শেষ হলে আপনাকে ছেড়ে চলে যাবে? এই জিনিসগুলো ভালোভাবে জেনে নিবেন। কি বললেন আপনি? আপনি তো আসলেই খুব জঘন্য একজন মানুষ। মুখে যা আসে তাই বলে দেন। আমার বয়ফ্রেন্ড কেমন আমি জানি, সেটা আপনার বলতে হবে না। সে আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি ভালোবাসি। সে আমাকে অনেক বিশ্বাস করে। আমার জন্য সব করতে পারে সে। তাহলে আপনাকে নিয়ে পালিয়ে গেল না কেন? আর আপনি বা বিয়ের পিঁড়িতে বসলেন কেন? পালিয়ে গেলেই পারতেন। ওর এখনও চাকরি হয়নি, তাই। চাকরি হলেই আমাকে ওর কাছে নিয়ে যাবে। আরও কিছু কারণ ছিল, সেগুলো আমি আপনাকে কেন বলবো? চাকরি না হওয়া পর্যন্ত তো আমার কাছেই থাকতে হবে আপনাকে। ঠিক আছে না বললেন? আপনার কাছে থাকব মানে? আপনি আলাদা বিছানায় ঘুমাবেন, আমি ঘুমাবো এখন। আপনি আমার পাশে ভুলেও ঘুমাতে আসবেন না। কথাটা বলেই ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দেই। কিন্তু চাইলেই কি এমন রাতে ঘুমানো যায়? যায় না। আজ আমার বাসর রাত। আমি ঘুমানোর পরে যদি লোকটা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন তো আমি কিছুই করতে পারবো না। একজন স্বামী এই রাতে তার স্ত্রীর সাথে জোর করলেও তো বাহিরের কারো কাছে অভিযোগ করা যায় না। পুরুষ মানুষদের দিয়ে বিশ্বাস নেই। এরা একটু সুযোগ পেলেই নারীকে ভোগ করার জন্য উঠে পড়ে লাগে। এত চিন্তা নিয়ে কখনো ঘুমানো যায় না। তাই আমি আমার স্বপ্ন ধ্বংসের রাতটাতে ঘুমাতে পারিনি। সারারাত শুধু চাপা কান্না করে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কেউ একজন আমার জন্য কফি হাতে বসে আছে। অনেক তো ঘুমালেন, এবার একটু উঠুন, কফিটা খেয়ে নিন, বাহিরের সৌন্দর্যটা উপভোগ করুন। আপনাকে কফি বানাতে বলেছে কে? আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছেন কি জন্য? এসব দেখিয়ে আপনি আমার মন গলাতে পারবেন না। তেমন কিছু নয়, ভাবলাম ঘুম থেকে উঠে হয়তো কফি খেলে কিছুটা ফ্রেশ লাগবে, তাই বানিয়েছি। সরি। ঠিক আছে, রেখে যান। লোকটার চোখের দিকে তাকিয়ে কেন জানি মনে হলো কফিটা খাওয়া যায়। সে ভালোবাসা দেখাক, তাতে আমার কি? আমি তার মিথ্যা ভালোবাসার ফাঁদে পা না দিলেও হলো। বিয়ের প্রায় 5 দিন পর আমি যখন আমার বয়ফ্রেন্ড সোহেলকে ফোন দিলাম, তখন তার প্রথম কথাটা শুনে কেন জানি আমার খুব কান্না পাচ্ছিল। ফোন ধরতেই সে বলল, তোমার সাথে তোমার হাসব্যান্ডের কিছু হয়নি তো? আমি যখন তাকে বললাম, কি হবে, কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো তো, তখন সে বলল, ওই যে হয় না ছেলে মেয়ের মধ্যে, বাসর রাতে যা হয় আর কি।
তোমার সাথে তোমার হাসব্যান্ড এর এমন কিছু হয়নি তো? আমি কখনো ভাবিনি তুমি আমাকে এমন কিছু জিজ্ঞেস করবে। ভেবেছিলাম জানতে চাইবে আমার কষ্টের দিনগুলো কিভাবে কাটছে, আমি কেমন আছি তুমি জানতে চাইবে। আমি তোমার কাছ থেকে এই কথাগুলো শুনতে চেয়েছিলাম। তুমি তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করে আমাকে তোমার কাছে চিরদিনের জন্য নিয়ে যাবে, কিন্তু তুমি বলোনি। আমি তোমাকে বলেছিলাম তুমি ছাড়া আমাকে কেউ ছুঁয়েই দেখতে পারবে না। আমি বাসর রাতে আমার হাসব্যান্ডকে আমার কাছেই ঘেঁষতে দেইনি। খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি আর কটা দিন ম্যানেজ করে থাকো। আমি চেষ্টা করছি একটা চাকরির জন্য, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হলে ভালো। তোমাকে অনেক বিশ্বাস করি, আমি অনেক ভালোবাসি। তুমি আমাকে কখনো ঠকিও না। কি বলছো তুমি? ঠকাবো কেন? তুমি যখন বললে তোমার হাসব্যান্ডকে তুমি তোমার কাছে আসতে দাওনি, আমি সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। আমি জানি তুমি আমাকে কখনো মিথ্যা বলবে না। তার মানে কি? যদি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার হাসব্যান্ডের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যেতে, তাহলে কি আমাকে তোমার কাছে নিতে না? ধুর, কি বলছো তুমি? ওটা তো এমনিতেই বলছি, তুমি ইচ্ছে করে না করলেই হলো। আচ্ছা বাবা সরি, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু একটা করব। ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি তোমার অপেক্ষায় থাকব। ফোনটা রেখে দিতেই সোহেলের সেই কথাটা মাথার মধ্যে ভনভন করে ঘুরতে লাগল। অনেক চেষ্টা করেও কথাটা মাথা থেকে সরাতে পারছিলাম না। বারবার শুধু ওই কথাটাই মনে হচ্ছিল। সোহেলকে আমি এতদিন ধরে চিনি, এত ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। অথচ সে আমাকে প্রশ্ন করল আমার কি বাসর রাতে কিছু হয়েছে নাকি। আর যে মানুষটাকে আমি খুব ঘৃণা করি, যে মানুষটার মুখ আমি দেখতে চাই না, যে মানুষটার সাথে কথা বলতে ইচ্ছে হয় না, সেই মানুষটা আমার অন্য একটা ছেলের সাথে সম্পর্কে আছে, তার সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয়েছে। এত কিছু জানার পরেও আমাকে বিয়ে করল। আর সোহেল আমাকে 3 বছর ধরে জানার পরেও আমার ওপর এমন জঘন্য প্রশ্ন ছুড়ে দিলে। অথচ তাকে আমি বলেছিলাম বিয়ে হলেও আমার হৃদয়ে শুধু তুমি থাকবে, আমার শরীরে তুমি ছাড়া কেউ হাত দিতে পারবে না। তারপরেও সে আমার মুখ থেকে এমন কিছু জানতে চাইল। খারাপ লাগলেও এই চরম সত্যটাকে মেনে নিতে হবে, কারণ এই মানুষটার সাথেই যে আমাকে একদিন চলে যেতে হবে। কারণ যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো এড়িয়ে চলা যায় না। বিয়ের পর সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীকে হানিমুনে যেতে হয়। আমার ক্ষেত্রেও তাই হল। আমাদের বিয়েটা যেহেতু প্রেমের বিয়ে ছিল না, সেজন্য আমাদের হানিমুনটা হলো অনেক দীর্ঘ। সবার কথা দুজন দুজনকে বিয়ের আগে চিনত না, জানত না। ওদের মানিয়ে নিতে অনেক সময় লাগবে। আর তাই 1 মাসের জন্য আমি যে মানুষটাকে দেখতে পারি না, তার সাথে হানিমুনে যেতে হবে। আর আমাদের জন্য যে জায়গাটা ঠিক করা হয়েছে সেটা হলো সমুদ্র সৈকত। কখনো এই জায়গাটাতে যাওয়া হয়নি। অনেক ছোট থেকেই ইচ্ছে ছিল কোনো একদিন যাব, কিন্তু কখনো ভাবিনি নিজের হানিমুনে যেতে হবে এই জায়গাটাতে। আমার ভাবতেই কেমন জানি লাগছে, এই মানুষটার সাথে একটা মাস একলা একা কাটাতে হবে আমাকে। এছাড়া আর কোনো উপায়ও নেই, কারণ এটা করেছেন আমার বাবা। তাই বাধ্য হয়েই যেতে হলো। যাওয়ার পথে পড়তে হলো অনেক বড় সমস্যায়। বাবা বাসের টিকিট কেটে দিয়েছেন একটা জায়গায়, সেখান থেকে নাকি যাওয়ার জন্য সরাসরি গাড়ি পাওয়া যায়। আমি আবার বাসে যেতে পারি না। বাসে গেলেই কেমন জানি বমি বমি ভাব হয়, অনেক সময় বমি করেও দেই। তারপরেও কেন বাবা আমাদের জন্য বাসের টিকিট কেটে দিয়েছেন আমার জানা নেই। যদিও আমি কোনোদিন বাবাকে বলিনি বাসে আমার বমি হয়, তবে আমি ভাবতাম তিনি বাসে বমি হওয়ার বিষয়টা জানেন। কিন্তু এখন মনে হচ্ছে তিনি এসবের কিছুই জানেন না। জানলে নিশ্চয় বাসের টিকিট না করে ট্রেনের টিকিট করে দিত। রাত হলে না হয় সমস্যা ছিল না, কিন্তু দিনে তো সবাই দেখবে কি সুন্দর কিউট মেয়েটা বমি করছে। আমি এমন অস্বস্তিতে পড়তে চাই না। তাই আমার সদ্য বিয়ে করা স্বামী হাসান সাহেবকে বললাম, আমি এত দূরের পথ বাসে যেতে পারবো না, বাসে গেলে আমার বমি হয়। বাবা বোধহয় বিষয়টা জানতেন না, তাই এমন করেছে। আপনার তো টাকা পয়সার অভাব নেই, টিকিটের দাম আর কয় টাকা? ধুর, কি বলি আমি, এটা তো আমার বাপের টাকা। আপনার তো এখানে কোনো খরচই হয়নি। চলেন আমরা ট্রেনে যাই। ট্রেন ভ্রমণ নাকি অনেক মজার। আমার খুব ইচ্ছে আমি অনেকটা দূরের পথ ট্রেন ভ্রমণ করব। আমার কথা শুনে হাসান কিছুটা অবাক হল, রাগও করল। আমি তো সারপ্রাইজড। এই বেটাও যে রাগ করতে পারে ভাবিনি কখনো। বাসর রাতে কত কি বললাম, একটা শব্দ করল না। আর এখন কিভাবে রক্তচোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বাসর রাতের শোধ হানিমনে গিয়ে নিবে। এই বেটার লক্ষণ ভালো মনে হচ্ছে না। আমাকে এর কাছ থেকে সাবধানে থাকতে হবে। কিছুক্ষণ পর হাসান রাগান্বিত কণ্ঠে বলল, বাসেই যেতে হবে, তাছাড়া অন্য কোনো অপশন নেই। কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিবে। কথা না বলে বাসে উঠে পড়ুন। আমার কিন্তু সত্যি সত্যিই অনেক বমি হয়, আর এগুলো আপনাকেই সামলাতে হবে। আমি জানালা খোলার সময় না পেলে আপনার ওপরেই করে দিব। আমার বয়ফ্রেন্ড আপনার জায়গা থাকলে এমন করত না, সে আমার সমস্যাটা বুঝত। এখন কোনো ট্রেন পাওয়া যাবে নাকি? আর পাওয়া গেলেও তো সিট পাওয়া যাবে না। আমার বাড়ির কাছেই রেল স্টেশন আছে, কখন কোনো ট্রেন কোথায় যায় আমি সব জানি। আর আপনি এত বড় পদে চাকরি করেন,
বড় বড় মানুষের সাথে আপনার উঠাবসা, আর আপনি এই সামান্য টিকিট সংগ্রহ করতে পারবেন না? তাহলে এত বড় পদে চাকরি করে লাভ কি? ওকে এখন চুপ করুন, আপনার কথাম তো ট্রেনেই যাব। আমার তাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করলে কিন্তু দিলাম না, কারণ আমি চাই না সে বুঝুক আমি তার প্রতি কোনো কারণে মুগ্ধ হয়েছি। বাস স্ট্যান্ড থেকে তাড়াহুড়ো করে রেল স্টেশনে গেলাম। গিয়ে জানতে পারলাম কিছুক্ষণ পর ঢাকা যাওয়ার ট্রেন আসবে। তবে দুঃখের বিষয় সিট নাকি ফাঁকা নেই। 10 মিনিট পর দেখলাম হাসান 2টো টিকিট নিয়ে এসেছে। বুঝলাম কারো কাছে রিকোয়েস্ট করেছে। বড় বড় মানুষেরা সাধারণত কারো জন্য তাদের চেয়ে ছোট পদে চাকরি করা মানুষের কাছে অনুরোধ করেন না, কিন্তু এই মানুষটা 2টো টিকিটের জন্য হয়তো তার থেকে অনেক নিম্নমানের কারো কাছে অনুরোধ করেছেন। আমার খুব ভালো লাগছে কেউ আমার জন্য এমনটা করেছে। নিজের আত্মসম্মান বোধের কথা চিন্তা না করে আমার কথা ভেবেছে। হাসান দৌড়ে এসে খুশি মনে বলল, অনেক কষ্টে 2টো এসি রুমের টিকিট নিলাম। ফাঁকা ছিল না। একজন পরিচিত বন্ধু ছিল, তাকে দিয়ে ফোন করানোতে দিয়েছে। আমি কিছু বললাম না। সে হয়তো শুনতে চেয়েছিল কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমার কথা বলতে ইচ্ছে করছিল না। ট্রেনে উঠেই জানালার পাশে গিয়ে বসে পড়লাম। আমার পাশের সিটে বসল হাসান। এসি হওয়া সত্ত্বেও জানালাটা খুলে দিলাম। আমার এমন ব্যবহার দেখে হাসান আমাকে আস্তে করে বলল, কি করছেন? জানালা খোলার দরকার কি? মানুষ পাগল বলবে। কে কি বল আর কে কি ভাবল সেটা আমার দেখার বিষয় না। আমি বাহিরের প্রকৃতিটাকে দুচোখ ভরে উপভোগ করতে চাই। জানালা দিয়ে জোরালো বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। কখনো কখনো সেই উঠতে থাকা চুলগুলো হাসানের মুখটাকে ঢেকে দিচ্ছে। তবুও আমার কেন জানি জানালাটা লাগাতে ইচ্ছে করল না। আপনার চুলগুলো খুব বেশি বিরক্ত করছে, জানালাটা লাগিয়ে দেন। কি করছে আমার চুলগুলো শুনি? বারবার আমার মুখের ওপর এসে পড়ছে। তো কি হয়েছে? এমন না তো আমি আপনার মুখের ওপর পড়তেছি। বাতাসকে না বলেন, তাহলেই তো চুলগুলো অবাধ্যের মতো উড়বে না। এই ব্যাটা যে আনরোমান্টিক সেটাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তা না হলে কি আর এভাবে কেউ বলে? একসময় বুঝলাম আমার এলোকেশি চুলগুলো অবাধ্য বাতাসের ছোঁয়া পেয়ে খুব বিশ্রীভাবেই তার মুখের ওপর এসে পড়ছে বারবার। তাই জানালাটা লাগিয়ে দিলাম। তার চেহারার কোনো পরিবর্তন হল না। সে হয়তো অনেক আগে এমনটা আশা করেছিলে, কিন্তু আমি অনেক পরে করেছি। প্রায় 2 ঘন্টা পর, তখন সকাল 10টা বাজে, আমরা বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছালাম। সেখানে গিয়ে নামতেই দেখলাম একদল পুলিশ আমাদের দিকে এগিয়ে আসছে। ভাবলাম কি এমন করলাম যে এতগুলো পুলিশ আমাদের দিকে ধেয়ে আসছে। আবার মনে হলো হয়তো টিকিট চেক করার জন্য আসছে। তবে তাদের মাঝে সুন্দরী একটা মেয়েকে দেখা যাচ্ছে। এই মেয়ে পুলিশের চাকরি কেন করছে বুঝতে পারলাম না। এই মেয়ে চাইলে অনায়াসে চিত্রজগতে অভিনয় করতে পারত। তবে চলচ্চিত্রের যা অবস্থা সেজন্যই হয়তো সে পুলিশে যোগ দিয়েছে। তবে এই মেয়ে যে বড় কোনো অফিসার সেটা তার চলার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। আর সবাই তার পেছনে পেছনে আসছে। ওমা, আমাদের কাছে আসা মাত্রই পুলিশ মেয়েটা হাসানকে জড়িয়ে ধরল। এরও যে অতীতে এমন সুন্দর গার্লফ্রেন্ড ছিল আমার বিশ্বাসই হচ্ছে না, তাও আবার পুলিশের অফিসার। আমার কেন জানি হিংসা হলো। এমনটা হওয়ার কারণ বুঝতে পারলাম না আমি। সে আমার স্বামী হলেও আমি তো তাকে ভালোবাসি না, কাছে টানি না কখনো। আমি ভালোবাসি আমার সোহলকে। তাহলে এই দৃশ্যটা দেখে আমার ভিতরে জেলাস ফিল হচ্ছে কেন? পুলিশ অফিসার সুন্দরী মেয়েটা হাসানের গার্লফ্রেন্ড না, ভার্সিটি জীবনের বান্ধবী। তবে যেভাবে জড়িয়ে ধরেছিল, আমার জায়গায় অন্য যে কেউ হলে প্রেমিকা ভেবে বসে থাকত। মেয়েটা হাসানের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এতদিন পর দেখা, সেজন্য হয়তো এতটা ভালো লাগা নিয়ে দুজন কথা বলছে। আর আমি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বিরক্তিকর আলাপন দেখছি। আর ভাবছি কোনো প্রেমিক প্রেমিকা ছাড়াও যে শুধুমাত্র বন্ধু হয়ে এভাবে কথা বলতে পারে, এদেরকে না দেখলে কখনো জানতেই পারতাম না। আমি আর সোহেলও তো কোনোদিন এভাবে এতটা কাছাকাছি বসে কথা বলিনি। এরা দুজন কথা বলাতে এতটাই মনোযোগী যে আমি একা মানুষটি দাঁড়িয়ে আছি, সেদিকে এদের কোনো খেয়ালই নেই। কি আশ্চর্য! মানুষ এমন হয় কিভাবে? নিজের বুকে কোথায় পরিচয় করিয়ে দিবে, আলাপ করিয়ে দিবে, তা না করে নিজেই নিজের বান্ধবীর সাথে আজাইরা আলাপ শুরু করে দিয়েছে। কিছু সময় পর হাসান আমাকে দেখিয়ে তার বান্ধবীকে বলল, আমার বউ, দেখো তোমার থেকেও সুন্দর। তখন যে আমার কি ভালো লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যদিও সে এটা মজা করে বলছে, তবুও একটা সুন্দরী মেয়ের সামনে নিজের এভাবে প্রশংসা দেখে হাসানের প্রতি কেমন জানি মুগ্ধ হলাম আমি। যদিও আমি জানি সৌন্দর্যের দিক থেকে এই পুলিশ মেয়েটার ধারে কাছেও আমি নেই, তবুও ভালো লাগছে এটা ভেবে যে কেউ একজনের কাছে তো আমি অতি সুন্দর। এটাই বা কম কিসে? পৃথিবীর সব মানুষ সবার কাছে সুন্দর হতে পারে না, কিন্তু যাদের কাছে একবার সুন্দর হয় তাদের কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ হয়। আমিও হয়তো আমার স্বামীর চোখে পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে। এর থেকে ভালো লাগার কোনো বিষয় হতে পারে না। সোহেলের চোখেও কি আমি সুন্দর না? সোহেলও তো আমাকে অনেক ভালোবাসে, এখনো আমার জন্য অপেক্ষা করে আছে। আমি হয়তো একমাত্র মেয়ে যে দুজন মানুষের চোখে পৃথিবীর সবথেকে সুন্দর নারী। আপনি অনেক ভাগ্যবতী একটা মেয়ে। ভার্সিটি জীবনে কত মেয়ে আপনার স্বামীর জন্য পাগল ছিল, আপনার স্বামীর সাথে প্রেম করতে চাইত,
সেটা যদি আপনি জানতেন তাহলে বিয়ের আগেই হাসানের প্রেমে পড়ে যেতেন। মানুষটা বাহির থেকে যতটা সুন্দর ভিতর থেকে আরও অনেক বেশি সুন্দর। কখনো কোনো মানুষের খারাপ চাননি। আমি একজনকে ভালোবেসে মরতে গিয়েছিলাম। হাসানই আমাকে বাঁচিয়েছিল, জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছিল, বুঝিয়েছিল বাবা মায়ের দেওয়া এত দামি জীবনটা কখনো কারো জন্য থামিয়ে রাখা যাবে না। আমার এই জায়গায় আসার পেছনে হাসানের অনেক অবদান আছে। আমার মতো আরও অনেক মানুষকে সে সাহায্য করেছে কোনো রকম স্বার্থ ছাড়াই। আপনি কখনো মানুষটাকে কষ্ট দিয়েন না। মানুষটা সত্যি অনেক ভালো। আমার বন্ধু বলে বলছি না, কোনো একদিন আপনি নিজেই বুঝতে পারবেন। পুলিশ মেয়েটা যখন কথাগুলো বল তখন তার মুখ থেকে এমন মনোমুগ্ধকর কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আমি কিছু বলার আগেই মেয়েটা হাসানের কাছে চলে গেল। পুলিশ মেয়েটা 2টা টিকিট হাসানের হাতে ধরিয়ে দিয়ে বলল, বুকে নিয়ে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। ওখানে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর তোমার বিয়েতে আসতে পারিনি সেজন্য দুঃখিত। আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে কথাই বলবে না। পুলিশের চাকরি বুঝি তো, চাইলেই সবকিছু করতে পারি না। লোকটাকে যত বোকা মনে করেছিলাম আসলে তত বোকা না। মেয়েটা আমাদের দুজনকে ট্রেনে উঠিয়ে দিয়ে চল গেল। যাওয়ার আমাকে দ্বিতীয়বারের মতো বলে গেল, আমি সত্যিই অনেক ভাগ্যবতী, কারণ আমি হাসানের মতো একজন মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছি। আমি তাকে কিছু বললাম না, শুধু তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার কথা শুনে মনে হয় আমি কোনো এলিয়েনকে নিজের স্বামী হিসেবে পেয়েছি। যে মানুষটা এই পৃথিবীতে বাস করে না, অন্য গ্রহ থেকে সে আমার কাছে এসেছে। তার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ এই দুনিয়ার মানুষের থেকে আলাদা। তার সাথে পৃথিবীতে বাস করা কোনো মানুষের তুলনা করা চলে না, কারণ সে একজন এলিয়েন। তার কাছে এমন কেন মনে হয় আমি জানি না, তবে আমার কাছে মানুষটাকে খুব আহামরি কিছু মনে হয় না। খুঁজলে এমন মানুষ অনেক পাওয়া যাবে। তবে ভালো লাগে যখন কেউ তার প্রশংসা করে। তবে তাই বলে যে নিজেকে ভাগ্যবতী ভাবব, এমন কিছু ভাবার কোনো কারণ নেই। এবারও আমি আমার প্রিয় জায়গাটাতেই বসলাম, মানে জানালার পাশেই বসলাম। তবে আমার জানালার পাশে বসাতে হাসান খুব একটা খুশি না, বরং নারাজি। সে হয়তো ভয় পাচ্ছে আবারও আমার অবাধ্য চুলগুলো তাকে বিরক্ত করবে। এমন ছেলেও যে পৃথিবীতে আছে জানতাম না। আমি জানতাম পৃথিবীর প্রায় সব ছেলেই তার প্রিয় মানুষটার চুলের ঘ্রাণ নিতে চায়, এলোকেশি চুলগুলোকে বারবার ছুঁয়ে দিতে চায়। কিন্তু এই ছেলে এটাতে বিরক্ত হয়। এমন মানুষকে পেয়ে নাকি আমি ভাগ্যবতী। হাউ ফানি! আনরোমান্টিক মানুষকে নিজের স্বামী হিসেবে পাওয়া মানে নিজের জীবনটাকেই নিরামিষ বানিয়ে ফেলা। কিন্তু আমি আমার আমিষের জীবনটাকে এত সহজে নিরামিষ বানাতে চাই না। তাই আমার বয়ফ্রেন্ড সোহেলের কাছে চলে যাব। আমার ভাগ্য খুব ভালো, এই আনরোমান্টিক মানুষটা ক্ষণকালের জন্য আমার স্বামী। চিরজীবনের জন্য হলে তো আমার জীবনটা তামা তামা হয়ে যেত। আমি অধীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করছি, যেদিন সোহেল আমাকে তার কাছে সবসময়ের জন্য নিয়ে যাবে। জানালা খুলে দিয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙল তখন বুঝলাম আমি কারো বুকে মাথা রেখে শুয়ে আছি। চোখ ফেরাতেই দেখলাম হাসান আমাকে জড়িয়ে ধরে বসে আছে। পরক্ষণেই নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিলাম আর বললাম, আমি ঘুমিয়ে গিয়েছিলাম সেটার ফায়দা উঠালেন না? কি করেছেন বলেন তো? চুমু টুমু খেয়েছেন নাকি? কেমন যেন লাগছে আমার। মনে হচ্ছে আমার ঠোঁটে কেউ স্পর্শ করেছে। আমার কথা শুনে হাসান সিট থেকে উঠে দাঁড়াল। অনেকটা দূরে দাঁড়িয়ে তিরস্কৃত কণ্ঠে বলল, ছি, আপনি এমন কেন? কিভাবে এটা বললেন? আপনাকে চুমু খাবো কেন? আর আপনার যা অবস্থা, চুমু খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি ইনটেক ছাড়া কখনো পানিই খাই না। আর আপনার ফরমালিনযুক্ত ঠোঁটে চুমু খাবো, এমনটা হতেই পারে না। হাউ ফানি! হাসানের কথা শুনে ইচ্ছে করছিল ওকে জানালা দিয়ে ফেলে দেই, না হলে নিজেই লাফ দেই। কিন্তু আমি এর কোনোটাই করলাম না। আমি আগুন চোখে তার দিকে তাকিয়ে বললাম, ওই ফরমালিনযুক্ত ঠোঁট মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আর যদি এমনটা নাই করবেন তাহলে আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন কেন? আমার কথার প্রতি উত্তরে হাসান বলল, ফরমালিনযুক্ত ঠোঁট মানে লিপস্টিক দেওয়া ঠোঁট বুঝিয়েছি। আপনি অন্য কিছু মনে করলে আমার করার কিছু নাই। আপনি ঘুমের ঘোরে বারবার আমার দিকে হেলে পড়ছিলেন। কি করব কিছু বুঝতে পারছিলাম না আমি। একসময় খুব বিরক্ত হয়ে উঠে গিয়েছিলাম, কিন্তু উঠে গেলে দেখলাম আপনি ঠাস করে মাটিতে পড়ে যান, তাই উঠে গেলাম না। আপনার ঘুমটাও ভাঙাতে ইচ্ছে করেছিল না, তাই বাধ্য হয়ে আমি বসেছিলাম। আর কোনো একসময় আপনি ঘুমে ধলতে ধলতে আমার বুকে মাথা রেখেছেন, আর আমিও নিজের অজান্তে আপনাকে জড়িয়ে ধরেছি। এর বেশি কিছু নয়, আমি কিছুটা অভিমানে কণ্ঠে বললাম। তাই বলে আপনি আমার ঠোঁটকে ফরমালিনযুক্ত ঠোঁট বলবেন? আর যেসব মেয়েরা ঠোঁটে বিভিন্ন কিছু ব্যবহার করে তাদের স্বামীরা বুঝি তাদের ঠোঁটে চুমু খায় না? আমার কথা শুনে হাসান ভ্রু কুঁচকে বলল, সবার কথা আমি বলতে পারি না, তবে আমার কথা বলতে পারি। আমি কখনো কোনো মেয়ের নরম ঠোঁটে চুমুটুমু খাইনি। যদি কোনোদিন খাই তাহলে খোলা ঠোঁটেই খাবো। এসব আবর্জনাময় ঠোঁটে খাবো না। আমি বুঝতে না পেরে বললাম, খোলা ঠোঁট মানে আবার কি? এটা কি বন্ধ করে রাখা হয় নাকি? হাসান বলল, খোলা ঠোঁট মানে পানির মতো। যেই ঠোঁটে কোনো কিছু থাকবে না, থাকবে না কোনো ফরমালিন, থাকবে না কোনো ক্রিম, একেবারে বিশুদ্ধ থাকবে।
প্রাকৃতিকভাবেই মেয়েদের লিপ অনেক সুন্দর হয়। আমি সেটাই বুঝিয়েছি। হাসানের কথা শুনে আমার মনে হলো সত্যিই সে এলিয়েন। সে আমাদের পৃথিবীর কখনোই হতে পারে না। সে মঙ্গল গ্রহ থেকে ভুল করে পৃথিবী গ্রহে চলে আসছে। তারপর আমরা সোজা সেখানে গিয়ে পৌঁছালাম। যখন হোটেলে উঠলাম তখন প্রায় রাত 8টা বাজে। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আরামের জায়গা পেয়ে বিশ্রাম করার জন্য বিছানায় গা এলিয়ে দেই। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙল সকাল 7টার সময়। ঘুম থেকে উঠে বাহিরে তাকাতেই এক অপরূপ সৌন্দর্যে চোখটা কেমন যেন মুগ্ধ হয়ে গেল। সকালের নাস্তাটা করেই সমুদ্র সৈকতে গেলাম। আমার সাথে হাসানও গেল। সেখানে গিয়ে অনেক আনন্দ করলাম। মনে হলো এই জায়গাটাতে যদি সবসময় থাকা যেত। এত শান্ত পরিবেশে আগে কখনো এভাবে আসা হয়নি। সারাদিন সমুদ্র সৈকতে খুব ভালো সময় কাটালাম আমরা। রাত প্রায় 10টা বাজে। ঘুমাতে ইচ্ছে করছিল না, কিন্তু চোখ দুটো আপনা-আপনি বুজে আসছিল। আমি ঘুম অবস্থায় বুঝতে পারলাম কেউ আমার দিকে এগিয়ে আসছে। হাসান আমার দিকে এগিয়ে আসছে। তার গায়ে কোনো কাপড় নেই। সে সম্পূর্ণ নগ্ন। এমন অবস্থায় তাকে খুব বিশ্রী দেখাচ্ছে। অথচ কাপড় পরা অবস্থায় কতটা নিষ্পাপ মনে হয়। আর এখন বনের জানোয়ারের মতো হিংস্র মনে হচ্ছে। আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য এগিয়ে আসছে। আমি আমার দিকে তাকিয়ে দেখলাম আমার গায়েও কোনো কাপড় নেই। তাহলে কি হাসান আমার গা থেকেও সব কাপড় খুলে ফেলেছে? সে এমন কেন করবে? যেসব মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা সাধারণত এরকম জঘন্য কাজ করে। আমার খুব ভয় হচ্ছিল। মানুষটা তো এমন না, তাহলে এমন কেন করছে আজ? হাসান আমার খুব কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি অনুভব করি সে আমার ভিতরে ঢুকে যাচ্ছে। আমার শরীরের সব জায়গায় সে নিজের অস্তিত্ব বিরাজ করছে। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি এটা বাস্তব না, এটা একটা খারাপ স্বপ্ন। আমি চোখ খুলতেই দেখলাম হাসান ঘুমিয়ে আছে। মানুষটাকে দেখে বিশ্বাস হচ্ছে না এই মানুষটাকে নিয়ে কিছুক্ষণ আগে আমি এত ভয়ঙ্কর জঘন্য স্বপ্ন দেখলাম। কেন এমন হলো? আমি তো তাকে নিয়ে এভাবে কখনো ভাবিনি, তাহলে কেন এমন স্বপ্ন দেখলাম? মানুষ যা ভাবে সেটাই নাকি সে ঘুমের মধ্যে স্বপ্ন আকারে দেখে। কিন্তু আমার বেলায় তো এমন হলো না। আমি কোনো কিছু না ভেবেও এতটা খারাপ স্বপ্ন দেখলাম। স্বপ্নটা মনে হলেই আমার গা কাঁপন দিয়ে উঠছে। সকালে ঘুম থেকে উঠে হাসানকে সব বলতে চাইলাম, কিন্তু বলতে পারলাম না। নিজের সম্পর্কে এমন কথা শুনল যে কেউ রাগ করবে, আর আমি চাই না সে রাগ করুক। হাসানের সাথে 1 মাস থাকার পরেও আমাদের মাঝে ওই জিনিসটা হলো না। তবে আমরা দুজন দুজনকে খুব বুঝেছি, কোনো জেনেছি। আমার এখন তার সাথে থাকতে খারাপ লাগে না, বরং ভালোই লাগে। তবে মাঝে মাঝে সেই অদ্ভুত স্বপ্নটার কথা মনে হলো কেমন যেন লাগে। এই 1 মাসে আমি আমার বয়ফ্রেন্ড সোহেলকে অনেক ফোন দিয়েছি, কিন্তু তার ফোন সবসময় বন্ধ পেয়েছি। আমি তাকে বলতে চেয়েছি খুব তাড়াতাড়ি আমি তার কাছে চলে যেতে চাই, কারণ কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে থাকলে কোনো একসময় তাদেরকে ভালো না বেসে থাকা যায় না। হাসানও তেমন একজন মানুষ। তার সাথে যত থাকছি ততই তার প্রতি মুগ্ধ হচ্ছি। অথচ আমি জানি সে আমাকে ইচ্ছে করে কখনো তার প্রতি মুগ্ধ করতে চায় না। সে না চাইতেই নিজের অজান্তে বারবার আমাকে মুগ্ধ করে। কিন্তু সোহেলকে আমি বলতে পারিনি। সোহেলের সাথে আমার কোনো কথা হয় না। এভাবে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু সোহেল এর সাথে আমি কথা বলতে পারি না। হাসান আমার কাছে আসতে থাকে আর সোহেল আস্তে আস্তে আমার থেকে দূরে যেতে থাকে। প্রায় 6 মাস পর সোহেল আমাকে ফোন দেয়। ফোন ধরতেই ওপাশ থেকে আনন্দ ভরা কণ্ঠে শুনতে পাই, আমার চাকরি হয়ে গেছে, এখন তুমি চাইলেই আমার কাছে চলে আসতে পারবে। বলো কবে আসবে? তুমি আমার সাথে যোগাযোগ কেন করনি? আমি তোমাকে কত ফোন দিয়েছি, মেসেজ করেছি, কিন্তু তুমি কোনো রিপ্লাই করনি। অনেক দেরি করে ফেলেছ তুমি। কি বলছো তুমি? আমি যোগাযোগ করার সময় পাইনি, সুযোগ পাইনি। তোমার জন্যই তো এসব করেছি আমি। এই 6 মাসে অনেক কিছু বদলে গিয়েছি। আমার আর তোমাকে এখন মনে হয় না আমি সোহেল নামে কাউকে কোনোদিন ভালোবাসতাম। এই 6 মাসে মানুষটা সবসময় আমার পাশে ছিল, একটু দুঃখের আঁচড় লাগতে দেয়নি আমার ওপর। আমার খুব খেয়াল রেখেছে। আমি তাকে ভালো না বেসে পারিনি সোহেল। আমাকে ক্ষমা করো। তুমি যদি 6 মাস আগে আমার ফোনটা ধরতে, তাহলে এমন কিছু হতো না। ক্ষমা করব মানে? তোমার জন্য এত কিছু করলাম, আর তুমিই কিনা অবশেষে পল্টি মারলে। তাহলে কি আমার ভালোবাসা মিথ্যা ছিল নাকি তোমার? আমি জানি না সেদিন কি থেকে কি হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। আমার স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেল। তার কিছুদিন পরেই আমি অনুভব করলাম আমার ভিতরে নতুন একটি সত্তা বেড়ে উঠছে। আমি মা হতে চলেছি। এখানে আমার কোনো হাত ছিল না। তবে এটা সত্য, আমি তোমাকে এখন ভালোবাসি না। আমি আমার সন্তানের জন্মদাতা পিতাকেই ভালোবাসি। এত কিছুর পরে নিশ্চয় তুমি একজন গর্ভবতী মেয়েকে নিজের বউ হিসেবে কখনো মেনে নিবে না। তুমি মা হতে চলছ, হ্যাঁ, কিন্তু এই সন্তানের পিতা তো আমার হওয়ার কথা ছিল। তুমি কি এ অবস্থায় আমাকে মেনে নিবে? না সোহেল, তুমি আসলেই বোকা একজন মানুষ। তুমি যদি একবার বলতে মেনে নিবে, তাহলে সত্যি আমি তোমার কাছে চলে যেতাম, কিন্তু তুমি সেই সাহসটা পেলে না। আর বলো তুমি কিনা সত্যি সত্যিই আমাকে ভালোবাসো।
শোনো, তাহলে আমি প্রেগন্যান্ট না, এবং আমার স্বামীর সাথে কোনো কিছুই হয়নি আমার। এটা জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য একটা ফাঁদ ছিল। আমি জানতাম তুমি আমাকে ছাড়া অন্য কারো কাছে নিজেকে সঁপে দিতে পারো না। চুপ করো, লজ্জা থাকা উচিত তোমার। আমার স্বামী আর তোমার মধ্যে পার্থক্য কি জানো? আমার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, এটা জানার পরেও সে আমাকে বিয়ে করেছিল। অথচ এই কথাটা আমি তাকে মিথ্যা বলেছিল, কিন্তু সত্য ভেবে আমাকে বিয়ে করেছিল। আর তোমাকে এতদিন ভালোবাসার পরেও আমাকে প্রেগন্যান্ট অবস্থায় মেনে নিতে পারবে না। আমি অনেক বড় বাচ্চা বেঁচে গেছি। আশা করি আর কখনো তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। কথাগুলো বলেই ফোনটা রেখে দেই। আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার স্বামী। তাহলে বিয়ের আগে আমাকে এত বড় একটা মিথ্যা বলেছিলেন? সবকিছু শুনে ফেলেছেন? হ্যাঁ, আপনি তো বলেছিলেন কোনো একদিন আমাকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে চলে যাবেন। গেলেন না কেন? গেলে খুশি হতেন বুঝি? জানি না, তবে খারাপ লাগত। আপনাকে ছেড়ে যেতে মন চাইল না। আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? শুধুই হাত ধরবেন? আর কিছু না? আর কি ধরব? কিছু না। চলেন ছাদে যাই। এত রাতে ছাদে? হুম। আমি আর হাসান ছাদে দাঁড়িয়ে তারা ভরা আকাশটার সৌন্দর্য দেখছি। আকাশের চাঁদটাকে আজ খুব বেশি সুন্দর লাগছে। আমি যখন বললাম, কি সুন্দর দৃশ্য, এটা হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য, তখন হাসান আমাকে বলল, আমার কাছে খুব একটা সুন্দর লাগছে না। তোমার সৌন্দর্যের কাছে চাঁদ আর তারা ভরা আকাশের সৌন্দর্যটা হার মেনে গিয়েছে। আমি কিছু বললাম না, শুধু বললাম, পাম একটু কম দিও। আজ কিন্তু আমার ঠোঁটটা বিশুদ্ধ, মানে কোনো কিছু দেইনি, চাইলে ব্যবহার করতে পারো। তখন হাসান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, চুমু তো যে কেউ খেতে পারে, বুকে জড়িয়ে ভালোবাসতে পারে কয়জন? আমি তোমার নরম ঠোঁটে চুমু খেতে চাই না। আমি তোমাকে আমার নরম বুকে এভাবেই সবসময় জড়িয়ে রাখতে চাই। হাসানের কথাগুলো শুনে আমার চোখে জল আসলো। আমি তার ঠোঁট দুটো নিজের করে নেই। আমি বুঝতে পারলাম আমার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। আমার মাঝে হাসান মিশে যাচ্ছে, আমিও তার ভিতরে মিশে যাচ্ছি।